নমস্কার। আজ আপনারা শুনবেন তেজকাতলি পোকার পিরামিডের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন গল্পটি শুনে নেওয়া যাক, আর প্রথম পর্ব না শুনলে শুনে নেবেন। সকালবেলা আমি আর জুয়ান দাঁড়িয়েছিলাম তেজকাতলি পোকার পিরামিড থেকে কিছুটা দূরে, বিশাল এক স্তম্ভের গায়ে খোদিত ক্যালেন্ডারের সামনে। গতকাল আমরা এখানে পৌঁছবার কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবেছিল বলে নগরী দেখতে আর বেরোনো হয়নি আমাদের। তাই আজ সাত সকালেই বেরিয়েছি। এখানে কোথায় কি দেখার আছে তা মোটামুটি আমাদের বলে দিয়েছেন কমল উৎলল। তবে তেজকাতলি পোকার মন্দিরে কমল উৎললের সঙ্গে রাতে ছাড়া প্রবেশ করা যাবে না। আমি আর প্রফেসর জুয়ান গতকাল রাত কাটিয়েছি একটা ছোট পিরামিড সংলগ্ন প্রাচীন পাথুরে কক্ষে। মিস্টার কমল উৎলল সেই জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি আর তাঁর সঙ্গীরা অন্যত্র কোথাও ছিলেন। এই প্রাচীন নগরী সত্যি বড় অদ্ভুত। আধুনিক সভ্যতার কোনো চিহ্ন এখানে এসে আমাদের চোখে পড়েনি। যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু প্রাচীন পিরামিড, মন্দির, স্তম্ভ, মিনার আর প্রাচীরের ধ্বংসাবশেষ। আর তার গায়ে খোদিত আছে অ্যাজটেক শিল্পকলার অদ্ভুত সব নিদর্শন। শত শত বছরের রোদ, বৃষ্টি, ঝড়কে উপেক্ষা করে আজও তারা টিকে আছে। এখানকার মানুষজনের পোশাকও প্রাচীন অ্যাজটেকদের প্রথা অনুযায়ী। মাথায় তাদের দীর্ঘ পালকের রং বেরঙের সাজ, পালক বা চামড়ার পোশাক, পাদুকা, কানে, গলায়, বাহুতে রঙিন পাথরের গহনা। পুরুষদের কারো কারো আবার নাক ফুটো করে তাতে নলাকৃতি কাঠের টুকরো গোঁজা। মুখে, বাহুতে অদ্ভুত সব উল্কি। নগরীর স্থাপত্য, পরিবেশ, লোকজনের পোশাক, এসব মিলিয়ে সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। কাল এখানে আসার পরই লক্ষ্য করেছি এই প্রাচীন অ্যাজটেক গোষ্ঠী বেশ সম্মান করে কমল উৎললকে। কাল আমরা এখানে আসার পর একদল মানুষ জমা হয়েছিল আমাদের ঘিরে। তারা প্রত্যেকেই মাথা ঝোঁকাচ্ছিল কমল উৎললের প্রতি, আর আমাদের অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। সম্ভবত সভ্য জগতের আধুনিক মানুষ সচরাচর এখানে আসে না, তেমন কোনো লোক আমাদের চোখে পড়েনি। ট্যুরিস্ট তো নয়ই। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার আশেপাশে কোনো লোকজন নেই। সকালে সূর্যের আলো ছড়িয়ে আছে চারপাশে অ্যাজটেক যোদ্ধার আদলে খচিত পাথুরে স্তম্ভগুলোর গায়ে, আর বিশাল আকৃতি ক্যালেন্ডারের ওপর। 2 মিটার ব্যাসের গোলাকৃতি ক্যালেন্ডারের গায়ে নানা ধরনের অলংকার আর চিহ্ন খোদিত আছে। সাধারণ মানুষের পক্ষে তার পাঠোদ্ধার করা কঠিন। প্রফেসর জুয়ান উৎসাহ নিয়ে বেশ অনেকক্ষণ ধরে সেটা খুঁটিয়ে দেখার পর বললেন, সম্ভবত এ ক্যালেন্ডার পৃথিবীর প্রাচীনতম ক্যালেন্ডারের একটি। যদিও আমার পক্ষে এ সব কিছু বলা সম্ভব নয়, তবু এ ব্যাপারে তোমাকে একটা ধারণা দিই। অ্যাজটেকদের 360 দিনের বছরের নাম ছিল ভোনাল পহুয়াইল্লি। 20 দিনে ছিল মাস, 18 মাসে ছিল বছর। প্রথম মাস হলো অ্যাল কাকুয়ালত, 14 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ। আর শেষ মাস হলো ইজকাল্লি, 20 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি। কিন্তু 365 দিনে যে সৌর বৎসর, তাদের তা জানা ছিল।
তাই সৌর বৎসরের হিসেব ঠিক রাখার জন্য বছরের শেষ 5টা দিনকে তারা বলতো শূন্য দিবস বা মুন তেমি। প্রত্যেক মাসেই অ্যাজটেকরা ভিন্ন ভিন্ন দেবদেবীর উপাসনা করত, কিন্তু শূন্য দিবস অর্থাৎ 9 ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি ছিল 18টি ধর্ম মাসের বাইরে। ওই 5 দিন ধর্মাচার নিষিদ্ধ ছিল। ওই ক্যালেন্ডারে বিভিন্ন ধর্ম মাস অনুযায়ী কর্তব্য সম্পাদনের নির্দেশ দেওয়া আছে। আমি তার কথা শুনে বললাম, "আম, আম, আজই তো 8ই ফেব্রুয়ারি, এই ক্যালেন্ডারের শেষ দিন।" প্রফেসর বললেন, হ্যাঁ তাই। কাল গাড়িতে এখানে আসার সময় কমলোৎল এ কথাটা বলেছিলেন। উৎসবটা বছরের শেষ দিনই হয়। উনি আপনাদের আর কিছু বলেননি? জুয়ানের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই একটা কণ্ঠস্বর ভেসে এলো আমাদের খুব কাছ থেকে, আর তারপরই কাছেই একটা দেওয়ালের আড়াল থেকে যারা বেরিয়ে এলো তাদের দেখে চমকেই উঠলাম দুজনে। তিহু তিহু হুকান চত্বরের সেই বাচ্চা ছেলেটার সেই বৃদ্ধ, সেদিনের মতো ঘাসের টুপিটা আজও ঢেকে রেখেছে বৃদ্ধর মুখ। তাদের যে এভাবে হঠাৎ আবার এখানে এসে দেখতে পাবো তা ধারণা ছিল না আমাদের। আমাদের মন থেকে তারা প্রায় মুছেই গেছিল। অবাক হয়ে আমরা তাকিয়ে রইলাম তাদের দিকে। প্রশ্নটা যে বৃদ্ধই করেছেন তা বুঝতে অসুবিধে হলো না আমাদের। প্রফেসর জুয়ান বৃদ্ধের উদ্দেশ্যে বললেন, আপনারা এখানে কোথায় থাকেন?" বৃদ্ধ সে প্রশ্নের জবাব না দিয়ে বললেন, আপনারা তো আজ রাতে তেজকাতলি পোকা পিরামিডের মন্দিরে যাচ্ছেন। এই 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 কালো কাপড়ের ফেটটিটা সঙ্গে নেবেন। এই বলে তিনি পোশাকের ভিতর থেকে দুটো কালো কাপড়ের টুকরো বের করে নামিয়ে রাখলেন পাথরের ওপর। জুয়ান তার কথা শুনে বললেন, আপনি কে? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। কি বলতে চাইছেন আপনি? তিনি জবাব দিলেন, ওসব বলার সময় এখন নেই। ইটকালির শেষ দিন আজ। আপনাদের পক্ষে দিনটা শুভ নয়। আগাম বিপদ এড়াতে মন্দিরে যাওয়া পর্যন্ত কমলোৎলের কথা মেনে চলবেন। আর এই সাক্ষাতের ঘটনা ওর কাছে গোপন রাখবেন। যথাসময়ে আবার দেখা হবে। এই বলে আমাদের আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাচ্চাটাকে নিয়ে তিনি দ্রুত হাঁটতে লাগলেন অন্যদিকে। বেশ কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকার পর জুয়ান বললেন, কি বলে গেল লোকটা? ওর কথা যদি সত্যি হয় তাহলে কোনো বিপদ আসছে আমাদের। কিন্তু কি বিপদ? নাকি লোকটা পাগল বা আমাদের বিদেশি দেখে মজা করার জন্য ভয় দেখিয়ে গেল? কে ওরা? আমি বললাম, ব্যাপারটা আমারও মাথায় ঢুকছে না। কালো কাপড়ই বা ওরা রেখে গেল কেন? তবে যাই হোক, আমাদের সতর্ক থাকা প্রয়োজন। এই বলে আমি গিয়ে কালো কাপড় দুটো কুড়িয়ে নিলাম। হাতে নেবার পর বুঝতে পারলাম দুটো কাপড়ের মধ্যেই পাতলা কাঠ জাতীয় কোনো কিছুর আস্তরণ আছে। জিনিসগুলো অনেকটা প্যাডের মতো। জুয়ান বেশ কিছুক্ষণ ধরে সেগুলো দেখার পরও সেগুলো কি কাজে লাগে বুঝতে পারলেন না। সেগুলো পকেটে রেখে তিনি বললেন, চলো এবার অন্যদিকে যাওয়া যাক। আর যতক্ষণ নয় ব্যাপারটা স্পষ্ট হচ্ছে ততক্ষণ এটা মিস্টার কমলোৎলের থেকে গোপন রাখাই প্রয়োজন। তবে চোখ কান খোলা রাখতে হবে। আমরা এরপর আবার ঘুরে বেড়াতে শুরু করলাম আশেপাশে ছোট ছোট পিরামিডগুলোতে। তবে মন থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছিলাম না বৃদ্ধর কথাগুলো। প্রফেসর জুয়ানের মুখও চিন্তাক্লিষ্ট মনে হলো। ঘুরে বেড়াতে বেড়াতে
একসময় তিনি তো বলেই ফেললেন, ওই লোকটাকে দিনের আলোতে দেখে আর ওর কথা শুনে আমার ওকে ইউরোপিয়ান বলেই মনে হলো। এই পাণ্ডব বর্জিত অর্ধসভ্য মানুষদের প্রাচীন নগরীতে ও কি করছে? জোয়ানের কথা শুনে বুঝতে পারলাম আমার মতো ওর মাথাতেও একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। সময় এগোবার সঙ্গে সঙ্গে রোদও চড়তে লাগলো। এই পিরামিড থেকে ও পিরামিড ঘুরতে ঘুরতে মাঝে মাঝে দু একজন স্থানীয় মানুষ চোখে পড়ছে আমাদের। দূর থেকে তারা অদ্ভুত চোখে আমাদের দেখছে। ঘুরে বেড়াতে বেড়াতে এক সময় আমরা এসে উপস্থিত হলাম তেজকাতলিপোকা পিরামিডের কাছে। প্রায় 400 ফুট উঁচু পিরামিডটা বিশাল এক চত্বরের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে। পিরামিড সংলগ্ন চত্বরটা নিচু কাঠের গুঁড়ি দিয়ে ঘেরা হয়েছে। সেখানে বেশ কিছু কর্মব্যস্ত লোকজন চোখে পড়ছে। কাঠের বালতিতে জল নিয়ে কেউ পিরামিডের ওপরে ওঠার সিঁড়ি ধুচ্ছে, কেউ বা চত্বর পরিষ্কার করছে ঝাঁট দিয়ে। তবে কোনো শোরগোল নেই, যেন যন্ত্রের মতো কাজ করে চলেছে ওরা। রাত নামলেই তো উৎসব। ঘেরা জায়গার বাইরে দাঁড়িয়ে বিশাল পিরামিডের দিকে তাকিয়ে আমি প্রফেসরকে বললাম, অ্যাস্টেকদের সব মন্দিরেই কি বলি দেওয়া হতো? জোয়ান বললেন, হ্যাঁ, প্রায় সব মন্দিরেই। আর তেজকাতলিপোকা মন্দিরে তো অবশ্যই। তেজকাতলিপোকা শব্দের অর্থই হলো যে দেবতা কেবলমাত্র বলির রক্ত ভক্ষণ করেন। আমাদের সামনে যে পিরামিড দাঁড়িয়ে আছে তার সোপান শ্রেণী কত মানুষের রক্তে সিক্ত কে জানে। আসলে পিরামিড মন্দিরগুলো ছিল মশান। এত মানুষকে একসঙ্গে বলি দেওয়া হতো যে অত উঁচু পিরামিডের গা বেয়ে রক্ত চুইয়ে ভূমি স্পর্শ করত। কথা বলছিলাম আমরা, হঠাৎ দেখি একজন মেসো আমেরিকান পিরামিড চত্বর ছেড়ে আমাদের দিকে এগিয়ে আসছেন। তিনি কাছে আসার পর বুঝতে পারলাম তিনি আর কেউ নন, মিস্টার কমলোৎলোল। ইউরোপীয় পোশাক ছেড়ে পুরো দস্তুর বালকের পোশাকে সজ্জিত তিনি। অদ্ভুত লাগছে তাকে দেখতে, ঠিক যেন ছবির বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো অ্যাস্টেক। তার কোমরে একটা ছুরিও ঝুলছে। তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, কি বেড়ানো কেমন হচ্ছে? রাতের অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত বলে আপনাদের সঙ্গ দেওয়া হচ্ছে না, ক্ষমা করবেন। প্রফেসর বললেন, না না, ঠিক আছে, ভালোই ঘুরছি আমরা। তা আপনার পরনে এ পোশাক কেন? রাতে কখন শুরু হবে অনুষ্ঠান? কমলোৎলোল হেসে জবাব দিলেন, আমিও তো খাঁটি অ্যাজটেক, তাই এই পোশাক। ঠিক মাঝরাতে আমি আপনাদের নিতে যাব। এ কথাটাই আপনাদের বলতে এলাম। আজ রাতের অনুষ্ঠানের অতিথি আপনারা। এরপর তিনি আর কথা বাড়ালেন না। আমাদের থেকে বিদায় নিয়ে আবার চত্বরের দিকে ফিরতে শুরু করলেন। কিন্তু তিনি যখন বিদায় নিচ্ছেন তখন একটা জিনিস আমার চোখে পড়ল। ভদ্রলোকের ডান হাতের উন্মুক্ত বাহুতে বিরাট একটা সাপের উল্কি আঁকা আছে। ঠিক ওই রকম সাপের ছবি খোদিত ছিল সেই ফ্লিন্ট পাথরের ছুরিতে। এর পর মুহূর্তে আমার মনে পড়ল তিউতিহুকান পিরামিড চত্বরে সন্ধেবেলা ছুরিটা ফেরত নিতে এসে মিস্টার কমলোৎলোল সম্পর্কে বৃদ্ধের শেষ প্রশ্ন, ওর হাতটা আপনারা লক্ষ্য করেছেন? কমলোৎলোল চলে যাবার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম অন্যদিকে। যেতে যেতে আমি প্রফেসরকে বললাম, প্রাচীন অ্যাজটেকরা কি বাহুতে সর্পচিহ্ন আঁকত? কমলোৎলোলের হাতে ওই দুমুখওয়ালা সাপের উল্কি দেখলাম, আপনি খেয়াল করেছেন? চলতে চলতে প্রফেসর হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়লেন আমার কথা শুনে। তারপর বললেন, না, খেয়াল করিনি। আশ্চর্য। ও উল্কি কারা আঁকতো জানো?
অ্যাজটেক পুরোহিতরা। সৃষ্টি আর ধ্বংসের প্রতীক দুমুখওয়ালা সর্প আঁকা থাকত প্রত্যেক পুরোহিতের বাহুতে, যে বাহু নরবলির হৃৎপিণ্ড নিয়ে নিবেদন করত দেবতার উদ্দেশ্যে। প্রফেসরের কথা শুনে নিজেরই অজান্তে যেন চমকে উঠলাম আমি। বৃদ্ধ তাহলে কি বলতে চেয়েছিলেন? জুয়ানও কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। এরপর গভীরভাবে কি যেন ভাবতে ভাবতে হাঁটতে লাগলেন। আমরা আর এরপর কোথাও গেলাম না, সোজা আমাদের আস্তানার পথ ধরলাম। পাথুরে ঘরে ফিরে আসার পর সারাটা দিন আমরা ঘরের মধ্যেই কাটিয়ে দিলাম। কমল উৎললের দেখা সারাদিনের মধ্যে আর পেলাম না আমরা। নিজেদের মধ্যে কিছু কথাবার্তা হলেও কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল ভেতরে ভেতরে। বাইরে সন্ধ্যা নামার পর যেন সেটা আরও বাড়তে লাগলো। আমার যেন মনে হতে লাগলো বাইরে আমাদের অজান্তে যেন কিসের প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু আমার মনে কেন অস্বস্তি হচ্ছে তার সঠিক ব্যাখ্যা আমার জানা নেই। প্রফেসর জুয়ানকে আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও তার ভেতরেও যে একটা চাপা উত্তেজনা কাজ করছে তা বুঝতে পারলাম। রাত ৮টা নাগাদ খাবার খেয়ে নিয়ে মিস্টার কমল উৎললের প্রতীক্ষা করতে লাগলাম আমরা। সময় কাটাবার জন্য প্রফেসর অ্যাজটেক সভ্যতার নানা ইতিহাস আমাকে বলতে লাগলেন। তখন প্রায় মাঝরাতি হবে। মিস্টার কমল উৎলল এসে হাজির হলেন আমাদের ঘরে। তার সঙ্গে মশালধারী ৩ জন লোক। লোকগুলো আর কমল উৎললের পরনে পুরো দস্তুর অ্যাজটেক সাজ। কমল উৎললের দেহ সাদা পালকের পোশাকে আবৃত, মাথায় বিশাল পালকের সাজ, গলায় রং বেরঙের পাথরের মালা, কোমরবন্ধ আর ডান হাতের বাজুবন্ধ মশালের আলোতে ঝকমক করছে। সেগুলো যে খাঁটি সোনার তা বুঝতে অসুবিধে হলো না। মশালের আলোতে তার হাতে আঁকা উল্কিটাও আমার নজর এড়ালো না। দ্বিমুখী সর্প আমাদের বিস্মিতভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কমল উৎলল হেসে বললেন, কি দেখছেন? আজকে দিনে আমাকে এ পোশাকই পরতে হয়। এরপর তিনি বললেন, সারাদিন কাজের চাপে আর আসতে পারিনি। নিন এবার চলুন, অনুষ্ঠান ওদিকে শুরু হতে চলেছে। আপনারা তো অতিথি, তাই আপনাদের জন্য প্রতীক্ষা করছে সবাই। এক দুর্লভ অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন আপনারা। প্রফেসর জুয়ান আমার দিকে তাকিয়ে বললেন, সেন, চলো তাহলে যাওয়া যাক। ঘর ছেড়ে বেরিয়ে কমল উৎলল আর তার সঙ্গীদের সঙ্গে পিরামিড চত্বরের দিকে আমরা হাঁটতে শুরু করলাম। দূর থেকেই দেখতে পেলাম অসংখ্য মশালের আলো জ্বলছে চত্বরে। আমরা সেখানে পৌঁছতেই দেখলাম অসংখ্য মানুষ সমবেত হয়েছে সেখানে। অন্তত ৫০০ মানুষ হবে। লাল মানুষ সব। অদ্ভুত তাদের সাজ পোশাক। ঢেউ খেলানো সুরে উচ্চগ্রামে তারা কি যেন গাইছে। দুর্বোধ্য তাদের ভাষা। এত লোক সমাগম দেখে জুয়ান জানতে চাইলেন, এত লোক কি এখানেই থাকে? কমল উৎলল বললেন, স্থানীয় মানুষ কিছু আছে ঠিকই, কিন্তু অধিকাংশই দূর দূর থেকে সমবেত হয়েছে এই উৎসব উপলক্ষে। তাদের প্রত্যেকের ধমনীতেই খাঁটি অ্যাজটেক রক্ত বর্তমান, ঠিক যেমন আমার ধমনীতেও। এই বলে একটা দুর্বোধ্য হাসি হাসলেন তিনি। আমরা মন্দির চত্বরে উপস্থিত হতেই কোলাহল থেমে গেল। গান থামিয়ে মাথা ঝুঁকিয়ে দুসারে ভাগ হয়ে পিরামিডের দিকে যাবার জন্য পথ করে দিয়ে দাঁড়িয়ে পড়ল তারা। পিরামিডের মাথায় বেশ বড় একটা চাঁদ উঠেছে। তার আলো পিরামিডের ওপর পড়ে কেমন যেন একটা
অপার্থিব পরিবেশ সৃষ্টি করেছে। পিরামিডের সোপান শ্রেণীর স্থানে স্থানে কয়েকটা মশাল গোঁজা থাকলেও একদম মাথায় কোনো আলো চোখে পড়ল না নিচ থেকে। সারিবদ্ধ জনতার মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম পিরামিডের দিকে। আমরা এসে দাঁড়ালাম পিরামিডের নিচে। আমাদের সামনে পিরামিডের গা বেয়ে চওড়া সোপান শ্রেণী উঠে গেছে ওপরের দিকে। 3টে থাক আছে পিরামিডের গায়ে। প্রত্যেক থাকে একটা রেলিং ঘেরা বারান্দা। সিঁড়িতে ওঠার আগে কমল উদলল কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে বললেন, আপনারা যেখানে যাচ্ছেন সেটা আমাদের একান্ত পবিত্র স্থান। ওখানে কিছু নিয়ম মেনে চলতে হয় যা আপনাদের জানা নেই। আশা করি পবিত্র মন্দিরে পৌঁছে আমার অনুরোধ আপনারা মেনে চলবেন। বিশ্বাসের অমর্যাদা করবেন না। তার কথা শুনে সম্মতিসূচক ঘাড় নাড়লেন প্রফেসর। কমল উদললের পর সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলেন, আর তার পিছন পিছন আমরা। ক্রমশই আমরা ওপরে উঠে চলেছি। একসময় পিরামিডের প্রথম 2টো ধাপের বারান্দা অতিক্রম করে গেলাম আমরা। আমি একবার নিচের দিকে তাকালাম। সমবেত জনতা যেন অধীর আগ্রহে তাকিয়ে আছে আমাদের দিকে। এরপর পিরামিডের ওপর থেকে একটা শব্দ যেন কানে আসতে লাগলো। ওপরে যত উঠতে লাগলাম শব্দটা তত বাড়তে লাগলো। একঘেয়ে সুরে সমবেত মন্ত্রোচ্চারণের শব্দ। সেই শব্দ শুনতে শুনতে কমল উদললের পিছন পিছন আমরা অবশেষে পৌঁছে গেলাম পিরামিডের মাথায়। চাঁদের আলোতে সেখানে দাঁড়িয়ে আছে তেজ কাতলি পোকার মন্দির। থাম পরিবেষ্টিত কালো পাথরের তৈরি মন্দিরের বিশাল দরজাটা বন্ধ। আর সেই দরজার সামনে আলো আধারিতে দাঁড়িয়ে একদল আবছা মূর্তি মন্ত্রোচ্চারণ করে চলেছে, আর মাঝে মাঝে নাচের ভঙ্গিতে মাথা ঝাঁকাচ্ছে। আমরা সেখানে পৌঁছবার পর আমাদের একটা থামের কাছে দাঁড় করিয়ে রেখে কমল উদলল এগিয়ে গেলেন সেই সব ছায়ামূর্তির দিকে। তাদের মন্ত্রোচ্চারণ এবার থেমে গেল। তবে কমল উদললকে ঘিরে ধরে তারা কয়েক মুহূর্ত বাদেই আবার অদ্ভুত ছন্দে নাচতে লাগলো। আর এবার গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন কমল উদলল। যারা নাচছে তাদের একজনের হাতে একটা ধনুচি মতো আছে। নাচের তালে একটা ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশের পরিবেশকে আরও যেন ভৌতিক করে তুলেছে। তবে সেই ধোঁয়ার মধ্যে কেমন যেন একটা মাদকতাময় গন্ধ আছে, যা ক্রমশ অবশ করে দিচ্ছে আমাদের দেহ মনকে। আমরা চুপচাপ দাঁড়িয়ে সম্মোহিত হয়ে যেন দেখতে লাগলাম সেই নৃত্য। বেশ অনেকক্ষণ ধরে চলার পর এক সময় থেমে গেল সেই নৃত্য। কমল উদলল আর অন্যরা পিরামিডের কিনারে সার বেঁধে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে সমবেতভাবে কি যেন বলে উঠল। সেই শব্দ মনে হয় কানে গেল নিচে উপস্থিত জনতার। সমবেত স্বরে তারা হর্ষধ্বনি করে উঠল। এরপর কমল উদললের এক সঙ্গী একটা পাত্র হাতে নিয়ে আমাদের দিকে এগিয়ে এসে সেই পাত্র থেকে একটা তরল পদার্থ নিয়ে তার টিকা পরিয়ে দিল আমাদের ললাটে। পাত্রটা যখন আমার সামনে লোকটা আনলো তখন একটা তীব্র আষ্টে গন্ধ অনুভব করলাম আমি। সম্ভবত রক্ত টিকা পরানো হলো আমাদের। এ কাজ সম্পন্ন করে লোকগুলো মন্দিরের দরজার কাছে গিয়ে বেশ কিছুক্ষণ চেষ্টার পর মন্দিরের দরজার পাল্লাটা টেনে একটু ফাঁক করলো। একটা শব্দ উঠল তাতে। তা শুনে মনে হলো অনেকদিন পর সেটা আবার খোলা হলো। পাল্লা খোলার পর লোকগুলো আর কিন্তু সেখানে দাঁড়ালো না।
কমল উৎলোল আর আমাদের দুজনকে রেখে তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। পিরামিডের ওপর মন্দিরের বিশাল দরজার সামনে আমাদের একটু দূরেই দাঁড়িয়ে আছেন কমল উৎলোল। চাঁদের আলোতে কেমন যেন অদ্ভুত হাসি ফুটে উঠেছে তার ঠোঁটের কোণে। তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, কি, এই জায়গাতে এসে আপনাদের ভয় করছে নাকি? জুয়ান তার গলার স্বর যতটা সম্ভব শান্ত রেখে বললেন, না, ভয় করবে কেন? যদিও এখানকার পরিবেশটা একটু অদ্ভুত, এ কথা মানতেই হয়। কমল উৎলোলের মুখে এরপর বাঁকা হাসিটা আরো যেন স্পষ্ট হয়ে উঠল। প্রফেসরের উদ্দেশ্যে তিনি যেন বিদ্রূপের সুরে বললেন, আপনি তো স্পেনিয়ার্ড। বহু শতাব্দী আগে আপনার পূর্বপুরুষরাই ধ্বংস করেছিল আমাদের সুমহান সভ্যতাকে। না, তার সবকিছু ধ্বংস করতে পারেনি কর্তেজরা। এখনো তার কিছু কিছু টিকে আছে। অ্যাজটেক জনগোষ্ঠীকে তারা বর্বর ভাবত, কিন্তু তাদের যে আসলে হাজার গুণে গিয়েছিলাম আমরা। আমাদের সভ্যতার গূঢ় রহস্য অনুধাবন করার ক্ষমতা তাদের ছিল না। আপনারা যে মূর্তি দেখতে পাচ্ছেন, তার সামনে কর্তেজ এসে দাঁড়ালে ইতিহাসটাই ঘুরে যেত। এই মূর্তির সামনে দাঁড়াবার ক্ষমতা তাদের ছিল না। এরপর একটু থেমে তিনি বললেন, যান, এবার আপনারা তেজকাতলি পোকার বিগ্রহ দর্শন করে আসুন। ভিতরে ঢুকে পরপর 3টে ঘর পার হবেন আপনারা। চতুর্থ ঘরেই আছে সেই বিগ্রহ। সেই ঘরের ভিতর লাল আভা দেখতে পাবেন। গর্ভগৃহ চিনতে অসুবিধা হবে না। এই বলে তিনি দরজাটা দেখিয়ে দিলেন। আমি তার উদ্দেশ্যে বললাম, আপনি যাবেন না আমাদের সঙ্গে? তিনি জবাব দিলেন, অনুষ্ঠানের কাজ সবে শুরু হয়েছে, তা শেষ না হলে আমাদের কারো দেবদর্শন নিষেধ। আপনারা দেখে আসুন। তার কথা শোনার পর একটু ইতস্তত করে আমরা এগোলাম মন্দিরের দরজার দিকে। মন্দিরের ভিতরটা অন্ধকার। অনেকদিন দরজা বন্ধ থাকায় বাতাসটা বেশ ভারী। প্রথম ঘরটা বেশ লম্বা। পাল্লার ফাঁক দিয়ে আসা চাঁদের অস্পষ্ট আলোতে দেখতে পেলাম ঘরের দেওয়ালে খোদিত আছে ভয়ঙ্কর সব মূর্তি। যুগ যুগ ধরে তারা পাহারা দিচ্ছে দেবতা তেজকাতলি পোকাকে। দ্বিতীয় ঘরটাতে পৌঁছে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা। নিশ্ছিদ্র অন্ধকার এখানে। বাইরের আলো এ ঘরে আসছে না। কোনো রকমে হাতড়ে হাতড়ে সে ঘর অতিক্রম করে তৃতীয় ঘরে পৌঁছতেই ঘরের একপাশে শেষ ঘরে যাবার পথটা দেখতে পেলাম আমরা। গর্ভগৃহের খোলা দরজা দিয়ে একটা লাল আভা বাইরে এসে পড়েছে। জুয়ান তা দেখে বললেন, ওটাই আসলে গর্ভগৃহ। আমরা এরপর সেদিকে পা বাড়াতে যাচ্ছি। ঠিক সেই সময় ঘরের অন্ধকারের মধ্যে থেকে চাপা স্বরে কে যেন বলল, ওদিকে এগোবেন না। কণ্ঠস্বর শুনে চমকে উঠে তাকাতেই দেখি ঘরের এক পাশ থেকে আমাদের দিকে এগিয়ে আসছে অস্পষ্ট দুটো অবয়ব। তার একটা বাচ্চা ছেলের, অন্যটা পূর্ণবয়স্ক মানুষের। আমাদের পথ আঁকলে দাঁড়িয়ে উত্তেজিতভাবে বৃদ্ধ বললেন, হাতে একদম সময় নেই। জীবন মৃত্যুর মাঝামাঝি জায়গায় এখন আপনারা দাঁড়িয়ে আছেন। যা বলছি তা চটপট করুন। কালো কাপড়গুলো এনেছেন তো? ওগুলো চোখে বেঁধে ফেলুন। তারপর গর্ভগৃহের ভেতরে ঢুকে যে আপনাদের এখানে এনেছে তার উদ্দেশ্যে বলুন, বিগ্রহ আপনাদের দেখা হয়ে গেছে। কত সোনা এখানে, আমরা কি কিছু নেব? এমনভাবে চিৎকার করবেন যাতে বাইরে তার কানে সে শব্দ যায়। যতক্ষণ না সে ভিতরে আসছে ততক্ষণ তাকে ডাকতেই থাকবেন।
আর গর্ভগৃহতে চোখের কাপড় খুলবেন না, তাহলেই অবধারিত মৃত্যু। চটপট, চটপট। তাড়া লাগালো লোকটা। প্রফেসর জুয়ান তার কথা শুনে কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু বাচ্চা ছেলেটা এবার বলে উঠল, তোমরা ওর কথা না শুনলে বাঁচবে না। নিচের লোকগুলো হয়তো এখনই উপরে উঠে আসবে। উত্তেজনায় কাঁপছে বাচ্চাটার গলা। আমরা আর কথা বাড়ালাম না। একটা অজানা আশঙ্কা আমাদের পেয়ে বসেছে। জুয়ানের পকেট থেকে ফেটটি দুটো বার করে চোখে বেঁধে ফেললাম আমরা। এরপর সে বৃদ্ধই আমাদের হাত ধরে গর্ভগৃহের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ালের মুখে মুখ করে দাঁড়িয়ে দিলেন। যদিও আমাদের চোখ বন্ধ, তবুও সে ঘরে কেমন যেন একটা অশুভ পরিবেশ অনুভব করলাম আমি। এরপর সে বৃদ্ধের কথা মতো আমি চিৎকার করে উঠলাম, মিস্টার কমলোদ্লোল, মূর্তি দেখা আমাদের হয়ে গেছে। কত সোনা, আমরা কি নেব? আমার চিৎকার অনুরণিত হতে লাগলো বদ্ধ পাথুরে ঘরগুলোতে। বেশ কিছুক্ষণ ধরে চিৎকার করার পর অবশেষে তার কানে শব্দ পৌঁছল। বাইরে থেকে তার বিস্ময়সূচক গলার স্বরও শোনা গেল, কি মূর্তি দেখা আপনাদের হয়ে গেছে? কি বলছেন আপনারা? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। কত সোনা এখানে। এরপর কিছু সময় নিস্তব্ধতা। তারপর মনে হলো বাইরে থেকে একটা পায়ের শব্দ যেন একটার পর একটা ঘর অতিক্রম করে এগিয়ে আসছে আমাদের ঘরের দিকে। ওদিকে অন্য দুজনেরও কোনো সাড়া নেই। তারা মনে হয় কোথাও আত্মগোপন করে আছে। পায়ের শব্দ এসে দাঁড়ালো গর্ভগৃহের দরজার বাইরে। তারপর স্পষ্ট শোনা গেল কমল উতলুলের কণ্ঠস্বর, আপনারা তো ঘরের ভেতর, সত্যি আপনারা তাকে দেখতে পাচ্ছেন? সত্যি বলছেন? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমরা তো তার দিকেই তাকিয়ে আছি। আপনি তো তাকে দেখার জন্য বললেন। আবার কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর সম্ভবত কমল উতলোল ঘরের মধ্যে পা রাখলেন। আর তারপরেই প্রচণ্ড যন্ত্রণায় একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো তার গলা থেকে। কি যেন একটা মাটিতে ছিটকে পড়ল। কমল উতলোলের চিৎকার, নানা রকম শব্দ ভেসে উঠল চারিদিকে। আমি আর জুয়ান শক্ত করে ধরে আছি পরস্পরের হাত। সেই গোলমালের মধ্যেই সেই বৃদ্ধের হাত আমার দেহ স্পর্শ করল। তিনি বললেন, চলুন, এবারে ঘরের বাইরে চলুন। তার হাত ধরে সেই ঘরের বাইরে পা রাখতেই আমাদের চোখের পর্দা সরিয়ে দিলেন তিনি। দেখলাম এক অদ্ভুত দৃশ্য। কমল উতলোল গর্ভগৃহ ছেড়ে বেরিয়ে অন্ধকার ঘরের মধ্যে চিৎকার করে ঘুরপাক খাচ্ছেন, যেন তিনি খুঁজছেন বাইরে যাওয়ার রাস্তা। চিৎকার করতে করতে বারবার পাথুরে দেওয়ালে ধাক্কা খাচ্ছেন তিনি। উনি কেন এমন করছেন তা কিছুই বুঝতে পারছি না আমরা। দেওয়ালে ধাক্কা খেতে খেতে একসময় তিনি বাইরে যাবার রাস্তা পেলেন। তারপর অন্য ঘর দুটো অতিক্রম করে মন্দিরের বাইরে বেরিয়ে এলেন। আর তার পিছন পিছন আমরা চারজনও নিঃশব্দে তাকে অনুসরণ করে বাইরে বেরিয়ে এলাম। চাঁদের আলোতে মন্দিরের সামনে ছোট্ট পাথুরে চত্বরে অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে করতে ছোটাছুটি করতে লাগলেন কমল উতলল, যেন আমাদের প্রতি তার দৃষ্টি নেই। হঠাৎ একটা কাণ্ড হলো। প্রফেসর জুয়ান হঠাৎ সেই বৃদ্ধর উদ্দেশ্যে বলে উঠলেন, উনি এরকম করছেন কেন? বৃদ্ধ কোনো জবাব দিলেন না, কিন্তু কথাটা মনে হলো কানে গেল কমল উতললের। মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন তিনি। তারপর কোমর থেকে একটা ছুরি খুলে নিয়ে দুর্বোধ্য ভাষায় আক্রোশে চিৎকার করে ছুটে এলেন আমাদের দিকে। সঙ্গে সঙ্গে নিজেদের বাঁচাতে ছিটকে সরে গেলাম আমরা। ছুরি হাতে আমাদের পাশ দিয়ে হাওয়া কেটে প্রচণ্ড জোরে ছুটে বেরিয়ে গেলেন কমল উতলল। কিন্তু চত্বরের কিনারে এসে
তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। একটা আর্ত চিৎকারের সঙ্গে সঙ্গে তার দেহটা মিলিয়ে গেল বাতাসে। ওপর থেকেও আমরা শুনতে পেলাম সমবেত জনতার উল্লাস। বলি গ্রহণ করেছেন দেবতা তেজকাতলি পোকা। সেই বৃদ্ধ এবার বললেন, চলুন, এবার আমাদের পালাতে হবে। কিছুক্ষণের মধ্যে নিচের লোকগুলোর ভুল ভেঙে যাবে, আমাদের ধরতে উপরে উঠে আসবে ওরা। এই বলে ছেলেটার কাঁধে হাত রেখে আবার মন্দিরের মধ্যে প্রবেশ করলেন বৃদ্ধ। আমরা তাদের অনুসরণ করলাম। দ্বিতীয় ঘরটায় ঢুকে অন্ধকার হাতড়ে একটা মশাল কোথা থেকে এনে জ্বালিয়ে ফেলল বাচ্চাটা। আলোকিত হয়ে উঠল ঘর। ঘরের এক কোণায় রাখা আছে বীভৎস এক মূর্তি। সে মূর্তি যেন মূর্তিমান জিঘাংসার প্রতীক। তার দন্ত শোভিত বিরাট মুখগহ্বর যেন গিলে খেতে আসছে আমাদের। অন্ধকারের জন্য আমরা আগে খেয়ে নিয়ে মূর্তি। বেশ কিছু নরকরটিও ছড়িয়ে আছে মূর্তির বেদির কাছে। সেই বৃদ্ধ এবার তার পোশাকের ভিতর থেকে সেই ফ্লিন্ট পাথরের ছুরি বের করে তুলে দিলেন বাচ্চা ছেলেটার হাতে। ছেলেটা এগিয়ে গিয়ে সেই ছুরিটা দিয়ে মূর্তির বক্ষে একটা ছিদ্রে চাবির মতো ঘোরাতেই ঘড় ঘড় শব্দে ফাঁক হয়ে গেল মেঝের কিছুটা অংশ। মশালের আলোতে আমাদের চোখে পড়ল সার সার সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। বৃদ্ধ বললেন, এই পথেই মন্দিরে প্রবেশ করেছি আমরা, ওই পথেই আমাদের যেতে হবে। প্রফেসর বললেন, কিন্তু কোথায় যাব আমরা? বৃদ্ধ বললেন, এই পিরামিড থেকে অনেক দূরে, চলুন, এখন আর কথা বলার সময় নেই। ওরা নিচ থেকে উপরে উঠে এলো বলে শব্দ শোনা যাচ্ছে। আমরা এবার শুনতে পেলাম সত্যিই জনতার কলরব পিরামিডের গায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। তাদের পদধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছে। বৃদ্ধ এবার ছেলেটার কাঁধ ধরে সেই গহ্বরে প্রবেশ করলেন, আর তাকে অনুসরণ করলাম আমরা। একের পর এক কক্ষ, সুড়ঙ্গ, সিঁড়ি পার হয়ে তাদের পিছন পিছন আমরা ছুটতে থাকলাম। আমাদের সে পথে কত অদ্ভুত জিনিস যে চোখে পড়লেও তার হিসেব নেই। বীভৎস সব মূর্তি। তাদের সব কিছুর ভয় বা প্রলোভন উপেক্ষা করে ছুটে চললাম আমরা। বাচ্চা ছেলেটাই যেন পথপ্রদর্শক, তার কাঁধ ছুঁয়ে বৃদ্ধ, আর তার পিছনে আমরা। ঘণ্টাখানেক ছোটার পর অবশেষে এক সময় আমরা সুড়ঙ্গ ছেড়ে বেরিয়ে এলাম চন্দ্রালোকিত উন্মুক্ত প্রান্তরে। একটা পাথরের উপর বসেছিলাম আমরা। আমাদের সামনেই বসে আছে সেই বৃদ্ধ আর বাচ্চা ছেলেটা। বৃদ্ধর টুপিটা আগেকার মতোই তার মুখমণ্ডলের ওপরের অংশকে ঢেকে রেখেছে। চাঁদের আলোতে বেশ রহস্যময় দেখাচ্ছে তাকে। বাচ্চাটা তাকিয়ে আছে আমাদের দিকে। আমাদের আশেপাশে আর কোনো পিরামিড চোখে পড়ছে না। মনে হচ্ছে সেই প্রাচীন নগরীকে আমরা অনেক দূরে ফেলে এসেছি। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেবার পর প্রফেসর জুয়ান সেই বৃদ্ধর উদ্দেশ্যে বললেন, আপনি এবার আমাদের সব কথা খুলে বলুন। এখানকার কোনো ঘটনাই তো বোধগম্য হলো না। আপনি একজন ইউরোপীয় বলেই আমার ধারণা। আপনি এখানে কি করছেন? কয়েক মুহূর্ত চুপ করে থেকে বৃদ্ধ বললেন, তাহলে প্রথমে আমার কাহিনীটাই আপনাদের সংক্ষেপে বলি। একটু দম নিয়ে বৃদ্ধ বলতে শুরু করলেন, আপনাদের ধারণাই ঠিক। আমি একজন ইউরোপীয়, নাম রিচার্ড বার্টন, ইংল্যান্ডের বাসিন্দা। পেশায় আমি ছিলাম ইঞ্জিনিয়ার। প্রাচীন স্থাপত্য নিয়ে আমার ভীষণ আগ্রহ ছিল। সে বিষয় নিয়ে আমি পড়াশোনা করতাম। বছর 30 আগে আমি আর আমার স্ত্রী প্রাচীন স্থাপত্যের জাদুঘর মেক্সিকোতে পদার্পণ করি।
এখানে আসার পর লাল মানুষদের কীর্তিগুলো দেখে আমার মনে এক প্রশ্নের উদয় হয়। প্রাচীন এক অর্ধসভ্য জাতি, যারা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার জানতো না, লোহার ব্যবহার জানতো না, তারা কিভাবে বিশাল পাথর কেটে মন্দির মূর্তি রচনা করলো? তাহলে তাদের কাছে কি এমন কোনো কিছু ছিল যা দিয়ে সহজেই পাথর কাটা যায়? এ প্রশ্নের উদয় হতেই উত্তরের সন্ধানে নেমে পড়লাম আমি। এখানকার বিখ্যাত লাইব্রেরি, মিউজিয়ামগুলো, স্থাপত্য সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ঘুরতে লাগলাম আমি। একদিন একটা বইতে এক অদ্ভুত তথ্য পেলাম। কয়েকশো বছরের প্রাচীন বইতে লেখা ছিল, প্রাচীন মন্দির নগরী তেজকাতলি পোকা পাথরও গলিয়ে দিতে পারেন। এই কথাটা আমার কাছে খুব ইঙ্গিতবাহী মনে হলো। কিন্তু প্রাচীন মন্দিরময় নগরী তো এখানে অনেক আছে। অ্যাজটেকদের রাত্রি ও জাদুবিদ্যার দেবতা কোনো প্রাচীন নগরীতে অবস্থান করছেন তা জানবো কিভাবে? খুঁজতে লাগলাম আমি। এ পরিশ্রমের ফল মিলল। একদিন তিওতিহুকান পিরামিড চত্বরে আমার সঙ্গে সাক্ষাৎ হলো পেশায় ডাক্তার এক ভদ্রলোকের। সে ভদ্রলোক বললেন সে মূর্তির খবর জানা আছে তার, তিনি আমাকে সেখানে নিয়ে যাবেন। সে ভদ্রলোকের হাতেও আঁকা ছিল সাপের উল্কি, যদিও তার সঠিক অর্থ আমার তখনও জানা ছিল না। তা জানা থাকলে হয়তো সতর্ক থাকতাম। যাই হোক, তার সঙ্গে আজ থেকে 18 বছর আগে অ্যাজটেক ক্যালেন্ডারের শেষ দিন আমরা উপস্থিত হলাম মন্দির নগরীতে। রাতে নগরীতে উৎসব হবে। সেই ভদ্রলোক আমাদের দেখাবেন সেই মায়াময় মূর্তি, জাদুর দেবতা তেজকাতলি পোকা, যিনি পাথর গলাতে পারেন। সারাদিন তাকে দেখার জন্য প্রতীক্ষা করলাম আমি। রাতে সে লোক এলো। ওই মন্দিরে নাকি স্ত্রীলোকের প্রবেশ নিষিদ্ধ, তাই আমি একলাই হাতের সাব আঁকা লোকটার সঙ্গে উঠলাম পিরামিডের ওপর। আজকের মতো সেদিনও নিচে প্রতীক্ষা করছিল সমবেত জনতা। সে লোকটা নিজে মন্দিরে না ঢুকে যেমন আপনাদের কমল উতলোর নির্দেশ দিয়েছিল, তেমনি আমাকে বলল বিগ্রহ দর্শন করে আসার জন্য। সরল বিশ্বাসে আমি পৌঁছে গেলাম পিরামিডের ওপর মন্দিরের গর্ভগৃহে। মুহূর্তের জন্য আমি প্রত্যক্ষ করেছিলাম সেই বীভৎস মূর্তি। আর তারপরই কথা থামিয়ে কেঁপে উঠলেন ভদ্রলোক। আমি উত্তেজিত হয়ে বলে উঠলাম, তারপর কি হলো? আমার প্রশ্নের উত্তরে ভদ্রলোক তার টুপিটা সরিয়ে নিলেন। চাঁদের আলো এসে পড়েছে তার মুখে। আমি দেখতে পেলাম ভদ্রলোকের চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা। তিনি দৃষ্টিহীন। আমি শিউরে উঠে বললাম, তার মানে আমাদেরও কি এখানে দৃষ্টিহীন করার জন্য আনা হয়েছিল? বৃদ্ধ বললেন, হ্যাঁ, প্রথমে আপনাদের দৃষ্টিহীন করে তারপর ফ্লিন্ট পাথরের ছুরি দিয়ে বলি দেওয়া হতো। আমি অবশ্য সেবার বেঁচে গেছিলাম। আমার দৃষ্টি হারিয়ে যাবার পর মুহূর্তে দৈবক্রমে ভূমিকম্প হয়েছিল। ওরা ভয় পেয়ে গেছিল। রাত শেষ হয়ে শূন্য মাস পড়ে যাওয়াতে বেঁচে যাই আমি। দেবতার প্রত্যাখ্যাত ব্যক্তিকে বলি দেওয়া হয় না। তারপর থেকে এখানেই ঘুরে বেড়াচ্ছি আমি। আমি জানতে চাইলাম, আচ্ছা, ওই দেবতার চোখে কি আছে? বৃদ্ধ জবাব দিলেন, সম্ভবত লেজার রশ্মি জাতীয় কিছু, যা দিয়ে পাথর কাটত ওরা। এখানকার লোকেরা তাই মূর্তির সামনে যায় না। কমলোৎলও কোনোদিন যায়নি ওর সামনে। আপনাদের কথা শুনে কমলোৎল ফাঁদে না পড়লে নিশ্চিত মৃত্যু ছিল আপনাদের। দরজার সামনে দাঁড়াতেই আমি ওকে ঠেলে দিয়েছিলাম ঘরের ভেতর। ধর্মীয়ভাবে ও খুব হিংস্র ছিল।
নিজের হাত কেটে নিবেদন করেছিল দেবতাকে। এখানকার অনেকেই অঙ্গ নিবেদন করে দেবতাকে। বৃদ্ধর কথা শুনে আমার মনে পড়ে গেল কমল উৎলোলের অঙ্গহীন সঙ্গীদের কথা। প্রফেসর জুয়ান বললেন, আপনি এখান থেকে পালাবার চেষ্টা করেননি? বৃদ্ধ বললেন, সর্বত্র ওরা আছে। পালানো কি সহজ? এই ছেলেটাকে ওরা এখানে ধরে এনেছিল বলি দেবার জন্য। বহু বছর পর এই ছেলেটার সাহায্যে আমার স্ত্রীকে নিয়ে তিওতিহুকান পর্যন্ত পালাতে সক্ষম হয়েছিলাম আমি। যেখানেই তো ঘটনাচক্রে আপনাদের সঙ্গে আমাদের দেখা। কিন্তু আমার স্ত্রী ধরা পড়ে গেলেন। আমাদের আবার ফিরে আসতে হলো এখানে। কিন্তু তাকে শেষ পর্যন্ত আমি বাঁচাতে পারলাম না। ওরা অনেক আগেই তার জিভ কেটে নিয়েছিল। বিকেলে তারা ওকে পালকভূষিত সর্পদেব কোয়েদ চালের মন্দিরে বলি দিয়ে তার দেহ নিয়ে এসেছিল তেজকাতলি পোকার মন্দিরে ধর্মচারণ করার জন্য। তার কথা শুনে চমকে উঠলাম আমি। বুঝতে পারলাম আমাদের সঙ্গে আসা সেই ইউরোপীয় ভদ্রমহিলাই হলেন তার স্ত্রী। রাত শেষ হয়ে এসেছে, শুকতারা ফুটে উঠেছে। ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, আপনারা এবার এগোন। উত্তরে কিছুটা গেলেই হাইওয়ে পাবেন, সেখানে গাড়ি চলাচল করে। সভ্য শহরে ফিরে যেতে পারবেন আপনারা। আমি যাব দক্ষিণে, এই ছেলেটার গ্রামে। আর এটা আপনারা রাখুন। এই বলে তিনি ফ্লিন্ট পাথরের ছুরিটা এগিয়ে দিলেন আমাদের দিকে। আমি ছুরিটা নিলাম। বাচ্চা ছেলেটা একবার আমাদের দিকে হাত নেড়ে বৃদ্ধকে নিয়ে অন্যদিকে হাঁটতে শুরু করলো। কয়েক মুহূর্ত তাদের দিকে তাকিয়ে বৃদ্ধের নির্দেশ মতো আমরাও হাঁটতে লাগলাম উত্তরমুখী। আমাদের অনেক পিছনে পড়ে রইল তেজকাতলি পোকার পিরামিড। এতক্ষণ আপনারা শুনলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা সাসপেন্স থ্রিলার তেজকাতলি পোকার পিরামিড। আজ ছিল দ্বিতীয় এবং অন্তিম পর্ব।